নমস্কার। নেতাজি সুভাষচন্দ্র বসু, যার জন্ম 23শে জানুয়ারি 1897 এবং সম্ভাব্য মৃত্যুসাল 1945, একজন পৃথিবী বিখ্যাত ভারতীয় স্বাধীনতা সংগ্রামী। তিনি কোনো রকমের পরিচিতির অপেক্ষা রাখেন না, কিন্তু অনেকেই লেখক সুভাষের সাথে অতটা পরিচিত নন। লেখক হিসেবেও নেতাজি ছিলেন অত্যন্ত পারদর্শী এবং লিখে গেছেন অনেকগুলি অমূল্য রচনা, যেগুলি লেখক হিসেবে নেতাজির দক্ষতাকে প্রকাশ করে। তার বিখ্যাত রচনাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম, আজাদ হিন্দ, চলো দিল্লি এবং বেশ কিছু মহামূল্যবান চিঠিপত্র। আজকে আমরা শুনব নেতাজির আত্মজীবনী থেকে নেওয়া একটি গুরুত্বপূর্ণ অংশ, অ্যাট স্কুলের প্রথম অংশটি। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের আলোচ্য প্রবন্ধ অ্যাট স্কুল। আমার বয়স যখন 5 বছরে পড়তে যাচ্ছিল, সালটি ছিল জানুয়ারি 1902, তখন আমাকে জানানো হয়েছিল যে আমাকে স্কুলে পাঠানো হবে। আমি জানি না অন্যান্য শিশুরা একই পরিস্থিতিতে কেমন অনুভব করে, কিন্তু আমি খুব আনন্দিত হয়েছিলাম। প্রতিদিন বড় ভাই বোনদের স্কুলে যেতে দেখা এবং শুধুমাত্র ছোট বলে বাড়িতে পড়ে থাকা, এটি অত্যন্ত বেদনাদায়ক অভিজ্ঞতা ছিল। অন্তত আমি সেই রকমই অনুভব করেছিলাম এবং সেই কারণেই আমি আনন্দে উচ্ছ্বসিত হয়েছিলাম। সেদিনটি আমার জীবনের একটি স্মরণীয় দিন হওয়ার কথা ছিল। অবশেষে আমি সেই সম্মানীয় প্রাপ্তবয়স্কদের দলে যোগ দিতে যাচ্ছিলাম, যারা শুধুমাত্র ছুটির দিন ছাড়া বাড়িতে থাকতো না। আমাদের সকাল 10টার দিকে রওনা হতে হতো, কারণ ঠিক 10টায় ক্লাস শুরু হতো। আমার বয়সী আরও 2জন কাকাও আমার সঙ্গে স্কুলে ভর্তি হয়েছিলেন। সবাই প্রস্তুত হলে আমরা দৌড়ে সেই গাড়ির দিকে যেতে লাগলাম, যা আমাদের স্কুলে নিয়ে যাবে। ঠিক তখনই দুর্ভাগ্যবশত আমি হঠাৎ পিছলে পড়ে গেলাম। আমার আঘাত লাগলো এবং মাথায় ব্যান্ডেজ বাঁধা হলো। আমাকে বিছানায় শুয়ে থাকার নির্দেশ দেওয়া হলো। গাড়ির চাকার গড়গড় শব্দ ক্রমশ দূরে মিলিয়ে যেতে লাগলো। সৌভাগ্যবানরা চলে গেল, কিন্তু আমি সেখানে শুয়ে রইলাম। অন্ধকার আমার দিকে চেয়ে রইল, আর আমার সমস্ত আশা মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। 24 ঘন্টা পরে আমি সান্ত্বনা পেয়েছিলাম। আমাদের স্কুলটি ছিল একটি মিশনারি স্কুল, যা প্রধানত ইউরোপীয় এবং অ্যাংলো ইন্ডিয়ান ছেলেমেয়েদের জন্য নির্ধারিত ছিল, তবে ভারতীয়দের জন্য সীমিত আসন সংরক্ষিত ছিল। আমাদের সকল ভাই বোন এই স্কুলে ভর্তি হয়েছিল, আমিও তাই হয়েছিলাম। আমি জানি না কেন আমাদের বাবা মা এই স্কুলটি বেছে নিয়েছিলেন, তবে অনুমান করি এটি সম্ভবত এই জন্যই যে আমরা এখানে ইংরেজি ভাষা অন্যান্য স্কুলের তুলনায় ভালো ও দ্রুত শিখতে পারবো। সেই সময়ে ইংরেজি জানার গুরুত্ব ছিল অনেক বেশি। আমি এখনও মনে করতে পারি, যখন আমি স্কুলে যেতাম তখন কেবলমাত্র ইংরেজি বর্ণমালা শিখেছিলাম, তার বেশি কিছু নয়। কিভাবে আমি একটিও ইংরেজি শব্দ না জেনে সেখানে সামলে নিয়েছিলাম, তা আজও ভাবলে অবাক লাগে। আমি আমার প্রথম দিকের ইংরেজি শেখার একটি অভিজ্ঞতা এখনও ভুলিনি। আমাদের হাতে স্লেট পেন্সিল দেওয়া হয়েছিল এবং লেখার আগে সেগুলি ধার দিতে বলা হয়েছিল। আমার কাজ আমার কাকার থেকে ভালো হয়েছিল, তাই আমি আমাদের শিক্ষকের কাছে তা উল্লেখ করে বলেছিলাম, রয়েন্দ্র মোট আমি শোর, এবং মনে করেছিলাম যে আমি ইংরেজিতে কথা বলছি। আমাদের শিক্ষক শিক্ষিকারা ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান, তবে প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষিকা ব্যতীত মিস্টার অ্যান্ড মিসেস ইয়াং ইংল্যান্ড থেকে এসেছিলেন। আমাদের বেশিরভাগ শিক্ষক শিক্ষিকাকে আমরা পছন্দ করতাম না। কিছু শিক্ষক শিক্ষিকা যেমন মিস্টার ইয়াংকে আমরা ভয় পেতাম, যদিও আমরা তাকে সম্মান করতাম কারণ তিনি বেতের ব্যবহারে খুব উদার ছিলেন। অন্যদের যেমন মিস এসকে আমরা ঘৃণা করতাম, এবং যদি তিনি কখনো অনুপস্থিত থাকতেন তাহলে আনন্দে হুররে বলে চিৎকার করতাম। মিসেস ইয়াংকে আমাদের ভালো লাগতো, কিন্তু যাকে আমরা সত্যি ভালোবাসতাম তিনি ছিলেন মিস সারা লরেন্স, যিনি আমাদের শিশু শ্রেণীর প্রথম শিক্ষিকা ছিলেন। শিশু মনের প্রতি তাঁর সহানুভূতিশীল বোঝাপড়া ছিল এতটাই গভীর যে আমরা তাঁর প্রতি অমোঘ আকর্ষণ অনুভব করতাম। যদি তিনি না থাকতেন তবে আমি সন্দেহ করি যে ইংরেজিতে নিজেকে প্রকাশে অক্ষম থাকার সময়ে আমি এত সহজে অগ্রসর হতে পারতাম কি না। যদিও অধিকাংশ শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা অ্যাংলো ইন্ডিয়ান ছিলেন, তবুও স্কুলটি ইংরেজি ধাঁচে প্রতিষ্ঠিত ছিল এবং ভারতীয় পরিস্থিতির মধ্যে থেকে ইংরেজি পদ্ধতিতে পরিচালিত হতো। সেখানে কিছু বিষয় আমরা শিখেছিলাম, যা একটি ভারতীয় স্কুলে পড়লে সম্ভবত শেখা হতো না। ভারতীয় স্কুলগুলির মতো পড়াশোনার ওপর অস্বাস্থ্যকর জোর সেখানে আরোপিত হতো না। পড়াশোনার বাইরেও শৃঙ্খলা, পরিচ্ছন্নতা এবং সময়ানুবর্তিতার উপর বেশি গুরুত্ব দেওয়া হতো, যা ভারতীয় স্কুলে তুলনামূলকভাবে কম দেখা যেত। শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীরা শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে আরও ব্যক্তিগত মনোযোগ পেত এবং দৈনিক কাজগুলি ভারতীয় স্কুলের তুলনায় বেশি নিয়মিত ও সংগঠিতভাবে সম্পন্ন করা হতো।
এর ফলাফল হয়েছিল যে যখন কোনো পরীক্ষা দিতে হতো তখন প্রায় কোনো প্রস্তুতিরই প্রয়োজন হতো না। তদুপরি সেখানে যে ইংরেজি শেখানো হতো তার মান ভারতীয় বিদ্যালয়গুলির তুলনায় অনেক উচ্চ ছিল। তবে এই সমস্ত দিক থেকে বিবেচনা করে এবং যথার্থ কৃতিত্ব প্রদান করার পরও আজ আমি কোনো ভারতীয় ছেলেকে এমন একটি স্কুলে পাঠানোর পরামর্শ দেব কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। যদিও সেখানে শিক্ষাদানের মধ্যে শৃঙ্খলা ও নিয়ম ছিল, তবে সেই শিক্ষা ভারতীয় ছাত্রদের প্রয়োজনের সঙ্গে মানানসই ছিল না। বাইবেল শিক্ষার ওপর অতিরিক্ত গুরুত্ব দেওয়া হতো এবং এটি শেখানোর পদ্ধতি ছিল যেমন অযৌক্তিক তেমনি নীরস। আমাদের বাইবেলের পাঠ মুখস্থ করতে হতো, তা আমরা বুঝতে পারি কি না সেটা বিবেচনা করা হতো না, যেন আমরা কিছু পুরোহিত যারা ধর্মগ্রন্থ মুখস্থ করছি। এটি অতিরঞ্জিত করা হবে না যদি আমি বলি দীর্ঘ 7 বছর ধরে দিনরাত এক করে বাইবেল শেখানো হলেও আমি প্রথমবারের মতো বাইবেলকে পছন্দ করতে শুরু করি কয়েক বছর পর, যখন আমি কলেজে পড়ি। এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে পাঠ্যক্রমটি এমনভাবে সাজানো হয়েছিল যাতে আমাদের ব্যক্তিত্ব যতটা সম্ভব ইংরেজি আদলে গড়ে তোলা যায়। আমরা গ্রেট ব্রিটেনের ভূগোল ও ইতিহাস সম্পর্কে অনেক কিছু শিখেছি এবং যখন ভারতীয় নাম পড়তে হতো তখন তা এমনভাবে উচ্চারণ করতাম যেন আমরা বিদেশি। আমরা ল্যাতিন ব্যাকরণের বোনাস বোনা বোনাম শিখেছি অনেক আগেই, কিন্তু সংস্কৃত ব্যাকরণের গজ গজৌ গজা শেখার সুযোগ পাইনি যতক্ষণ না আমরা স্কুল ছেড়ে চলে আসি। সঙ্গীত শিক্ষার ক্ষেত্রেও আমাদের ডোরে মি ফা শিখতে হয়েছে, কিন্তু সা রে গা মা শেখার কোনো সুযোগ ছিল না। আমাদের পাঠ্য বইয়ে ইংরেজি ইতিহাসের গল্প ও ইউরোপীয় রূপকথা থাকতো, কিন্তু ভারতীয় কোনো কিছুর উল্লেখ ছিল না। অবশ্যই কোনো ভারতীয় ভাষাও পড়ানো হতো না, ফলে আমাদের মাতৃভাষা শেখার প্রতি কোনো গুরুত্ব দেওয়া হয়নি যতক্ষণ না আমরা একটি ভারতীয় বিদ্যালয়ে ভর্তি হয়েছি। উপরের থেকে এটা মনে করা ভুল হবে যে আমরা স্কুলে খুশি ছিলাম না, বরং প্রথম কয়েক বছরে আমরা মোটেও বুঝতে পারিনি যে আমাদের শিক্ষা ভারতীয় পরিবেশের জন্য উপযুক্ত নয়। আমরা আগ্রহের সঙ্গে যা কিছু শেখানো হতো তা গ্রহণ করতাম এবং অন্যান্য ছাত্রদের মতোই স্কুলের নিয়মের সঙ্গে মানিয়ে নিতাম। স্কুলের সুনাম ছিল শিষ্টাচারী ও শৃঙ্খলাপূর্ণ ছাত্রছাত্রী গড়ে তোলার জন্য, এবং আমরা সেই প্রত্যাশা পূরণ করার চেষ্টা করতাম। আমার মনে হয় আমাদের অভিভাবকেরা আমাদের অগ্রগতিতে মোটামুটি সন্তুষ্ট ছিলেন। স্কুল কর্তৃপক্ষের কাছেও আমাদের পরিবারের সুনাম ভালো ছিল, কারণ আমাদের পরিবারের সদস্যরা সাধারণত যে শ্রেণীতেই পড়তো সেখানে শ্রেষ্ঠত্ব অর্জন করত। খেলাধুলার প্রতি কিছুটা মনোযোগ দেওয়া হতো, তবে একটি ইংরেজি ধাঁচের স্কুল থেকে যেমনটা আশা করা যায় ততটা নয়। এর কারণ সম্ভবত আমাদের প্রধান শিক্ষক নিজে তেমন ক্রীড়াপ্রেমী ছিলেন না। তিনি বহু দিক থেকে অন্যান্য ব্যক্তিদের অধিকারী ছিলেন এবং তার শক্তিশালী ব্যক্তিত্বের ছাপ স্কুলের সর্বত্র স্পষ্ট ছিল। তিনি কঠোর শৃঙ্খলা পরায়ণ ছিলেন এবং ভালো আচরণের ব্যাপারে অত্যন্ত কড়াকড়ি করতেন। প্রগতিপত্রে বিভিন্ন বিষয়ের জন্য শুধু নম্বর দেওয়া হতো না, বরং আচরণ, চলন বলন, পরিপাট্য ও সময়ানুবর্তিতার জন্য নম্বর দেওয়া হতো। এই কারণেই ছাত্রছাত্রীরা ভালো আচরণে অভ্যস্ত হয়ে উঠত। যদি কেউ দুর্ব্যবহার বা শৃঙ্খলা ভঙ্গ করত তাহলে তাদের শাস্তি হিসেবে বেত্রাঘাত করা হতো। তবে এই অধিকার কেবল দুজন শিক্ষকের ছিল, প্রধান শিক্ষক ও তার সম্মানিত স্ত্রীর। তবে মিস্টার ইয়াংয়ের বেশ কিছু অদ্ভুত স্বভাব ছিল এবং আমরা প্রায়শই মজা করে তাকে নিয়ে ঠাট্টা করতাম। তার এক বড় ভাই ছিলেন যিনি অবিবাহিত এবং একজন মিশনারি ছিলেন। তিনি একটি দীর্ঘ দাড়ি রাখতেন এবং শিশুদের খুব ভালোবাসতেন ও তাদের সঙ্গে খেলতে পছন্দ করতেন। আমাদের প্রধান শিক্ষককে তার বড় ভাইয়ের থেকে আলাদা করার জন্য আমরা তাকে ডাকতাম ইয়াং ইয়াং বলে এবং তার বড় ভাইকে ওল্ড ইয়াং বলে। মিস্টার ইয়াং ইয়াং ঠান্ডার প্রতি অত্যন্ত সংবেদনশীল ছিলেন এবং গরমের দিনেও তিনি জানালা বন্ধ করে রাখতেন যেন বাতাস না ঢোকে। তিনি আমাদের প্রায়ই সতর্ক করতেন যে ঠান্ডা লাগলে কলেরা হতে পারে। অসুস্থ হলে তিনি এত বেশি মাত্রায় কুইনাইন খেতেন যে এতে তার প্রায় বধির হওয়ার উপক্রম হতো। তিনি 20 বছর ভারতে বসবাস করেও স্থানীয় ভাষা মোটেও শেখেননি এবং কখনও দর্শনীয় স্থান পরিদর্শন বা ভ্রমণে আগ্রহ দেখাননি। যদি তত্ত্বাবধায়ক ভুল করে তার টেবিলে কিছু রাখতে ভুলে যেত তাহলে তিনি তাকে ডাকতেন, প্রয়োজনীয় জিনিসটির দিকে ইঙ্গিত করতেন। কিছু স্থানীয় ভাষার বকাঝকা করতে না পারায় কেবল তার দিকে তাকিয়ে থাকতেন এবং বিড়বিড় করে বলতেন সব কিছু আগেই ঠিক করে রাখা উচিত ছিল। যদি কোনো দূত চিঠি নিয়ে আসতো এবং মিস্টার ইয়াং তাকে অপেক্ষা করতে বলতে চাইতেন, তিনি তাহলে প্রথমে তার স্ত্রীর কাছে গিয়ে সঠিক শব্দগুলো শিখে নিতেন এবং তা মুখস্থ করতে করতে এসে দূতকে বলতেন। সমস্ত কিছুর পরেও আমাদের প্রধান শিক্ষক এমন একজন ব্যক্তি ছিলেন যিনি নিজেকে মর্যাদা এবং আত্মবিশ্বাসের সঙ্গে বহন করতেন এবং আমাদের শ্রদ্ধা অর্জন করতেন, যদিও তার মধ্যে এক ধরনের ভয় মিশ্রিত অনুভূতি বর্তমান ছিল। আমাদের প্রধান শিক্ষিকা ছিলেন মাতৃসুলভ একজন মহিলা যিনি সর্বজন প্রিয় ছিলেন। আমি অবশ্যই বলতে পারি যে আমাদের সামাজিক ও ধর্মীয় ধারণাগুলির ওপর কখনোই অযথা প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়নি,
কিছু বছর পর্যন্ত সব কিছু মসৃণভাবে চলছিল এবং আমরা আমাদের পরিবেশের সঙ্গে বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছিলাম। কিন্তু ধীরে ধীরে যেন সুরের মধ্যে বিভাজন সৃষ্টি হলো। কিছু এমন ঘটল যা আমাদের পরিবেশ থেকে আমাদের পৃথক করতে শুরু করলো। এটি স্থানীয় কারণগুলির প্রভাব ছিল নাকি বৃহত্তর সামাজিক রাজনৈতিক অস্থিরতার প্রতিধ্বনি ছিল, এই প্রশ্নের উত্তর আপাতত দেব না। এই অর্থে এই পার্থক্য অনিবার্য ছিল, কিন্তু যা অনিবার্য ছিল না তা হলো এর ফলে সৃষ্ট সংঘাত। আমরা দুটি ভিন্ন জগতে বসবাস করছিলাম এবং যখন আমাদের চেতনা বিকশিত হতে শুরু করলো তখন আমরা ধীরে ধীরে বুঝতে পারলাম যে এই দুটি জগৎ সবসময় একে অপরের থেকে আলাদা। একদিকে ছিল আমাদের পরিবার ও সমাজের প্রভাব, যা ছিল ভারত। অন্যদিকে ছিল আরেকটি জগৎ, আরেকটি পরিবেশ, যেখানে আমরা আমাদের বেশিরভাগ কর্মদিবস কাটাতাম, যা অবশ্যই ইংল্যান্ড ছিল না, তবে তার একটি নিকটবর্তী সংস্করণ ছিল। আমাদের বলা হয়েছিল যে আমরা ভারতীয় হওয়ায় প্রাইমারি স্কুল এবং মিডল স্কুলের মতো স্কলারশিপ পরীক্ষায় বসতে পারবো না, যদিও আমাদের অনেকেই বার্ষিক পরীক্ষার শ্রেণীতে শীর্ষস্থান অধিকার করত। অ্যাংলো ইন্ডিয়ান ছেলেরা স্বেচ্ছাসেবী বাহিনীতে যোগদান করতে পারত, কিন্তু আমরা পারতাম না। এ ধরনের ছোট ছোট ঘটনা আমাদের চোখ খুলে দেয় যে একই প্রতিষ্ঠানে ছাত্র হয়েও আমরা ভারতীয় হওয়ায় একটি পৃথক শ্রেণীর অন্তর্ভুক্ত ছিলাম। মাঝে মাঝে ইংরেজ এবং ভারতীয় ছেলেদের মধ্যে ঝগড়া হতো, যা শেষ পর্যন্ত বক্সিং লড়াইয়ে গড়াতো, যেখানে সমর্থন মূলত জাতিগত বিভাজনের ভিত্তিতে দেওয়া হতো। একজন উচ্চপদস্থ ভারতীয় কর্মকর্তার ছেলে, যিনি আমাদের সহপাঠী ছিলেন, তার বাড়িতে ভারতীয় ও ইউরোপীয়দের মধ্যে খেলার প্রতিযোগিতার আয়োজন করা হতো এবং যারা ভালো খেলতে পারত তারা যে কোনো দলে যোগ দিত। আমি এখনও মনে করতে পারি যে আমরা ভারতীয় ছেলেরা নিজেদের মধ্যে কথা বলতাম এবং বলতাম যে আমরা বাইবেল পড়ে বিরক্ত হয়ে গেছি এবং পৃথিবীর কোনো কিছুর জন্যই আমরা আমাদের ধর্ম পরিবর্তন করব না। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়মাবলী এলো, যেখানে ম্যাট্রিকুলেশন, ইন্টারমিডিয়েট এবং ডিগ্রি পরীক্ষার জন্য বাংলা ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হলো এবং ম্যাট্রিকুলেশন পাঠ্যক্রমেও অন্যান্য পরিবর্তন আনা হলো। তখন আমরা উপলব্ধি করলাম যে পিই স্কুলের পাঠ্যক্রম আমাদের উপযুক্ত ছিল না। অন্যান্য ছেলেদের চেয়ে আলাদা আমাদের ভারতীয় স্কুলে ভর্তি হয়ে নতুন করে বাংলা ও সংস্কৃত শেখা শুরু করতে হবে ম্যাট্রিকুলেশন পরীক্ষার প্রস্তুতির জন্য। সবশেষে আমার বড় ভাইদের প্রভাব ছিল, যারা ইতিমধ্যে আমাদের স্কুল ছেড়ে ম্যাট্রিকুলেশন, ইন্টারমিডিয়েট এবং ডিগ্রি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং যারা বাড়িতে আমাদের সঙ্গে এক ভিন্ন জগতের কথা বলতো, যেখানে তারা বিচরণ করত। উপরের বিবরণ থেকে এটা মনে করা ভুল হবে যে আমি আমার স্কুলের পরিবেশের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম, বিশেষ করে যেখানে কয়েক বছর আমি কাটিয়েছি। আমি 1902 থেকে 1908 পর্যন্ত 7 বছর যেখানে ছিলাম এবং সেখান থেকে আমার পরিবেশ নিয়ে সন্তুষ্ট ছিলাম। উল্লিখিত সমস্যাগুলি ছিল ক্ষণস্থায়ী ঘটনা, যা আমাদের স্বাভাবিক জীবনধারাকে খুব একটা প্রভাবিত করেনি। তবে শেষের দিকে আমি এক ধরনের অস্পষ্ট অস্বস্তি অনুভব করেছিলাম, পরিবেশের সাথে পুরোপুরি মানিয়ে নিতে না পারার এক অজানা কষ্ট এবং একটি ভারতীয় স্কুলে ভর্তি হওয়ার তীব্র ইচ্ছা, যেখানে আমি মনে করতাম যে আমি আরও স্বাচ্ছন্দ্যে থাকব। অদ্ভুতভাবে জানুয়ারি 1909 যখন আমি আমাদের প্রধান শিক্ষকের সঙ্গে করমর্দন করে স্কুল এবং শিক্ষার্থীদের বিদায় জানালাম, তখন আমার মনে কোনো অনুশোচনা ছিল না, কোনো কষ্টের অনুভূতিও হয়নি। সেই সময়ে আমার পক্ষে বোঝা সম্ভব ছিল না যে আমার কী ভুল হচ্ছিল। কেবল এখন, এত বছর পর এবং একজন প্রাপ্তবয়স্কের দৃষ্টিভঙ্গি থেকে ফিরে তাকিয়ে আমি বুঝতে পারছি যে কোন কারণগুলি আমাকে প্রভাবিত করেছিল। পড়াশোনার বিষয়ে যতদূর বলা যায়, এই সময় আমার পরীক্ষার ফলাফল সন্তোষজনক ছিল, কারণ আমি সাধারণত শীর্ষে থাকতাম। কিন্তু খেলাধুলায় আমি ভালো ছিলাম না এবং যে প্রতিযোগিতাগুলি হতো তাতে কোনো অংশগ্রহণ করতাম না। এবং যেহেতু পড়াশোনার সেই গুরুত্ব ছিল না যা সাধারণত একটি ভারতীয় স্কুলে ছিল, আমি নিজেকে নিয়ে অসন্তোষজনক ধারণা পোষণ করতাম। পূর্বে উল্লিখিত তুচ্ছতা ও পার্থক্যের অনুভূতি আমাকে তাড়া করে বেড়াতো। সবচেয়ে নিম্ন শ্রেণীতে যোগদান করাই সম্ভবত অন্যদের প্রতি সম্মানজনক এবং নিজের প্রতি হীনমন্যতা পোষণে অভ্যস্ত হয়ে উঠেছিলাম। সব কিছু বিবেচনা করে আমি এখন কোনো ভারতীয় ছেলে বা মেয়েকে এমন একটি স্কুলে পাঠাতে চাইব না। শিশুটি অবশ্যই খাপ খাওয়াতে না পারার অনুভূতি এবং তার ফলে অসন্তুষ্টির শিকার হবে, বিশেষ করে যদি সে সংবেদনশীল প্রকৃতির হয়। আমি একই কথা বলবো সেই প্রথা সম্পর্কেও, যেখানে কিছু অভিজাত ভারতীয় পরিবার তাদের ছেলেদের ইংল্যান্ডের পাবলিক স্কুলে পাঠাতো এবং এখনও পাঠায়। একইভাবে আমি দৃঢ়ভাবে সমালোচনা করি সেই ভারতীয়দের, যারা ইংরেজ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা পরিচালিত ইংরেজি পাবলিক স্কুলের আদলে ভারতীয় স্কুল চালু করার উদ্যোগ নিয়েছেন। এটি সত্য যে কিছু ছেলে, বিশেষ করে যারা মানসিকভাবে বহির্মুখী, তারা হয়তো খাপ খাওয়াতে সমস্যা অনুভব করবে না এবং এমন পরিবেশে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে, কিন্তু অন্তর্মুখী শিশুরা অবশ্যই কষ্ট পাবে।
এবং সেক্ষেত্রে এই ব্যবস্থার বিরুদ্ধে তাদের প্রতিক্রিয়া স্বভাবতই প্রতিকূল হবে। এই মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ ছাড়াও যে শিক্ষা ব্যবস্থা ভারতীয় পরিস্থিতি, প্রয়োজন, ইতিহাস এবং সামাজিক বিজ্ঞানকে উপেক্ষা করে সেটি এতটাই অবৈজ্ঞানিক যে কোনো যুক্তিবাদী ব্যক্তির পক্ষে তা সমর্থন করা সম্ভব নয়। পূর্ব ও পশ্চিমের সাংস্কৃতিক ঐক্যের সঠিক মনস্তাত্ত্বিক পদ্ধতি হল ভারতীয় ছেলেমেয়েদের ছোটোবেলায় ইংরেজি শিক্ষা জোরপূর্বক প্রদান না করে বরং তাদের পরিপক্ক হওয়ার পর পশ্চিমা সংস্কৃতির সাথে ঘনিষ্ঠ ব্যক্তিগত সংযোগ ঘটানো, যাতে তারা নিজেরাই বিচার করতে পারে পূর্ব ও পশ্চিমের মধ্যে কী ভালো এবং কী খারাপ। তাহলে আজকের ভিডিওয় আমরা শুনলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা আত্মজীবনীর একদম প্রথম দিকের একটি খণ্ড, অ্যাট স্কুল। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।